শুরু করা যাক আজকে বিষয়। আপনারা অলরেডি খবর পেয়েছেন আশা করি। সকালবেলা উঠে ৮টার মধ্যে প্রথম আলো নিউজ আপডেট করেছে, ছাপছে যে খবরটা, সেটা হলো বাংলাদেশের ভোরবেলার দিকে খবর এসে গেছে যে ট্রাম্প আর সহ্য না করতে পেরে ইরানের সাথে চুক্তিটা স্বাক্ষর করে ফেলছে। যদিও চুক্তির ডিটেইল আগে থেকে গড়িমসি করতেছিল, দিবে না, একবার এটা বলে একবার ওটা বলে, একবার বলে যে না আমাদের চুক্তি হয়ে গেছে, খসড়াও হয়ে গেছে, খসড়াটা সাইন হবে, খসড়াও সাইন হয়ে গেছে, তবে আনুষ্ঠানিকভাবে সাইন হবে আগামী শুক্রবার, মানে আমাদের বাসায় কালকে, কিন্তু ওদের বাসার শুক্রবার মানে কিন্তু আমাদের শনিবার তখন। এনিওয়ে, তো এগুলা বলে চলতেছিল। কারণটা হলো মানে এই পিছলাচ্ছিল এই জন্য, পিছলাচ্ছিল যে চুক্তি হয় নাই সে যেন না, পিছলাচ্ছিল এই জন্য যে ট্রাম্প যত দেরি করে চুক্তিটা হয়েছে বলে খবর দিতে পারবে, ঘোষণাটাই কাছে ইম্পর্টেন্ট ছিল, ততই তার অবস্থা এত খারাপ অবস্থা যে নভেম্বরে ইলেকশন হবে। এই ইলেকশন যে কি বেজ্জতি হবে, এটা সম্ভবত একটা রেকর্ড ইলেকশন হবে, যে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল যে হারে গোহারা হারবে। আপনারা জানেন যে এটাকে ওরা মিড টার্ম ইলেকশন বলে। আমেরিকান মিড টার্ম ইলেকশন মানেই হলো মিড টার্ম, মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী বলা হয় এই জন্য যে আমেরিকার প্রেসিডেন্ট হলো 4 বছরের, আমাদের মধ্যে 5 বছর না 4 বছর, তাহলে মিড টার্ম হলো 2 বছর। 2 বছরের মধ্যে আরেকটা ইলেকশন দেওয়া হয়, কিন্তু কোন ইলেকশন? প্রেসিডেন্টের না, এটা দেওয়া হয় সংসদের, আমাদের ভাষায় সংসদ, ওরা যেটাকে কংগ্রেস বলে। কংগ্রেসের ইলেকশন হয় পুরাটারই, সবগুলো আসনেরই প্রায় 434 বোধ হয়, অ্যারাউন্ড 400, দেখে নেবেন আপনারা, 434 বোধ হয়, 435 এরকম হবে, এর পুরোটাই হয়। আর সিনেটের 1/3 মানে 33টা, ওদের সিনেট 100টার, তার 33টার, আর কংগ্রেসের পুরোটাই হয়। এই ইলেকশন দুটার ইম্পর্টেন্স এরকম, এই ইলেকশন নিয়ে আসলে প্রেসিডেন্টের পারফরমেন্সের উপরে ভোটটা হয়। এই 2 বছরে প্রেসিডেন্ট কেমন পারফর্ম করলো। সুবিধা হলো পারফরমেন্স যত খারাপই হোক প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে না, কিন্তু হাত করা পড়ে যাবে। কিরকম? এই যখনই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারায় ফেলবে, সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারায় ফেলবে, সংখ্যাগরিষ্ঠতা মানে ওই যে এমনি সিনেটের ভোট সবসময় দেখবেন যে 50-50 তো হয় না, 51-49, বড় জোর এটা 48 পর্যন্ত হয়, 52-48, এর বেশি না। এরকম হলে সিনেটের ভোট এরকম হবে। এখন যদি এটা কখনো 53-47 হয়ে যায়, তাহলে বুঝবেন অবস্থা খুবই খারাপ, কারণ এটা লবি করে করা হয়। আমি ভাই এবার আপনাকে ভোট দেব, পরের বার আমার কাছে কিন্তু আপনি আমার ভোট দেবেন, এই হচ্ছে লবি। এরকম অসংখ্য গ্রুপ আছে, সাব গ্রুপ আছে, আন্ডারস্ট্যান্ডিং হয়, তার ভিত্তিতে ইলেকশনটা চলে, সিনেটের ইলেকশন এরকম। আর কংগ্রেসের এই সংখ্যাগরিষ্ঠতা হারাই গেলে এইবার অর্থ বিল যেগুলা প্রেসিডেন্টের খরচ খরচা যে বিল, ওটা তো ওখান থেকে পাশ করে আনতে হয়, আগে পাস পরে খরচ, কিন্তু এইবার ওরা ঠেসে ধরে প্রেসিডেন্টকে, কারণ সংখ্যাগরিষ্ঠতা ওদের, তাহলে বাজেট কন্ট্রোল আনে ওরা। প্রেসিডেন্টের পার্টি বাজেট প্রেসিডেন্টের পক্ষে দিতে চায়, কিন্তু পক্ষে দিতে চাইলে তো আবার সংখ্যাগরিষ্ঠতা নাই, তাহলে প্রেসিডেন্টকে একদম নাকানি চুমানি ক্ষয় দিতে পারে এই বাই ইলেকশন। এইটারই এবার সবচেয়ে খারাপ ইলেকশন হলে কি অবস্থা হবে বুঝেন। টুটি চিপে ধরার মতো নাম কষ্ট প্রেসিডেন্ট আছে, যা কিছু পলিটিক্যাল সিদ্ধান্ত তা আপনি নিতে পারেন, পলিটিক্যাল, কিন্তু সব পলিটিক্যাল ডিসিশনের ভিতরেই তো একটা করে ইয়ে আছে, আপনার ফাইন্যান্সিয়াল পার্ট থাকবে। আপনি মনে করেন ইউক্রেনকে সাহায্য করবেন, যুদ্ধ লাগাই দিয়েছে, আর যুদ্ধের খরচ দিতে হচ্ছে না, যুদ্ধের খরচের বিল যখনই সংসদে নিয়ে যাবেন, সংসদে পাশ হতে হবে, ও তো দিল বেটে শেষ, আপনি কাটছাট করতে করতে আপনার অবস্থা টাইট করে দিয়ে। সো মিড টার্ম ইলেকশনটা এরকম আর কি। সো তাহলে আছে কয়দিন দেখেন, এটা অলরেডি জুন মাস শেষ হয়ে যাচ্ছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস আছে, অক্টোবর 4 মাস আছে, নভেম্বরের ফার্স্ট উইকে ইলেকশন হয়। তাহলে 4 মাসের মধ্যে যে অবস্থা হবে, পাল্টাবে অবস্থা, কখনো হবে না। প্রমাণ অলরেডি দেখেন যে এই প্রবলেমটা হচ্ছে। এই 4 মাসের মধ্যে তাকে একটা মোটামুটি ইজ্জত বাঁচানোর মতন ইলেকশন করতে হবে, জিততে তো না শিওর থাকতে পারে, কিন্তু ইজ্জত বাঁচানোর মতন ইলেকশন করতে হবে, না হলে যেটা আমেরিকান হিস্ট্রিতে হয় না এরকম কিছু ঘটে দিতে পারে। অলরেডি ভ্যান্স, ওর যে ভাইস প্রেসিডেন্ট, কোনো কিছুতে যদি সংসদে প্রস্তাব আসে যাকে ইমপিচ করো, প্রেসিডেন্টকে ইমপিচ করার ক্ষমতা আছে কিন্তু ওদের সংসদে, ইমপিচে যদি আপনার সাকসেসফুল হয়ে যায় ভোটাভুটিতে,
তাহলে কিন্তু আপনাকে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়া ভাইস প্রেসিডেন্ট থেকে দায়িত্ব দিয়ে চলে যেতে হবে। একেবারে কিছু করার নাই আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী, এরকম না, কিন্তু এরকম ঘটনা আগেও ঘটেছে। ওই যে কেলেঙ্কারি ঘটনা যত কিছু বলা হয়, প্রেসিডেন্টের বাসায় চলে যেতে হয়েছে, কিচ্ছু করার নেই। এবং অলরেডি ভান্সের সঙ্গে একটা তার মনোমালিন্য এগুলো নিয়ে আছে। এর একটা বড় কারণ, ভান্স আবার আগামী ইলেকশনে ক্যান্ডিডেট হইতে চায়। প্রত্যেকে ভাইস প্রেসিডেন্ট যে হয় তার একটা খায়েশ থাকে যে আমি পরের বারে ক্যান্ডিডেট হবো। তাহলে যে কথা বলতেছিলাম, এই যে এগুলা, এবার এইটার কারণে ওদিকে আর একটা কি করছে, 200% পর্যন্ত ট্যাক্স ধরছে। এই যে ট্যাক্স ধরার ব্যবসা সে করতে গেছে, আপনাদেরকে আগে বলছি, ডিটেলে যাব না। ট্যাক্স ধরা মানে ট্যাক্সটা আলটিমেটলি দিতে হয় কিন্তু ক্রেতাকে। তো ক্রেতা কি পরিমাণে ক্ষেপে আছে বুঝতেই পারতেছেন। তাহলে সব মিলে দাঁড়ানো হলো যে ট্রাম্পকে কোনো মতে এখন অলরেডি ট্রাম্পকে পুরানা এই যে 200% ধরার, ট্যাক্স ধরার যে কৌশল, আর নেতানিয়াহুর পাল্লায় পড়ে ইরানের যুদ্ধ লাগাইছে সে। এখান থেকে সে যে দ্রুত না বেরিয়ে আসতে পারে, একটা যেটা কখনো ঘটে না, এরকম কোনো দুর্ঘটনা ঘটবে এদিকে। সো এই জন্য সে মরিয়া হয়ে ছুটোছুটি করতেছে যে আমি একটা চুক্তি করে রাগ করে বলাইছি, ঠিক আছে। তাহলে মিড টার্ম ইলেকশনটার আগে ট্রাম্পের জন্য হুটুপুটি লাগে গেছে একটা অবস্থা। এই জন্যই এত ছুটাছুটি সে করছে। আমরা এখন শিরোনামে চলে যাই, আমরা এখন শিরোনামে যাব। শিরোনাম হলো ট্রাম্পের ইরান চুক্তি। কথা এভাবে লিখলাম কেন, চুক্তি তো হচ্ছে যে আমেরিকা আর ইরানের মধ্যে, কিন্তু আমেরিকা বলাচ্ছে এটা সুনির্দিষ্ট ট্রাম্পের যুদ্ধ, এই জন্য আমেরিকা না বলে ট্রাম্প বলতে হয়। আবার ইরানের ওদিকে, ইরান তো কোনো পার্টিকুলার লোক না, এটা তো ইরান অ্যাজ এ রাষ্ট্র, অ্যাজ এ হোল। এনিওয়ে, সেটাও না, আসলে ট্রাম্পের মাইর খাওয়ার চুক্তি এভাবে বলতে চাইছি আসলে। তো সেই কথাটা পরে দিচ্ছে। এই জন্য ট্রাম্পের ইরান চুক্তি, বাসি খাদ্য, বাসিতে বুঝছেন, কালকের খাদ্য আজকে খাইতে হচ্ছে ভালো মনে করে, কিছু করার নেই। গরম পোলাও মনে করে খাওয়া, কেন বললাম এটা, সেই প্রসঙ্গে যাবো এখন। চুক্তিটা কেমন চুক্তি হয়েছে? এই চুক্তিটা অলরেডি 14টা পয়েন্ট আছে, আপনারা কম বেশি জেনে গেছেন। 14টা দফা, 14 দফা আপোষ চুক্তি হয়েছে বলতে বলা ভালো। এই চুক্তিটা আসলে 2015 সালে ইরানের সাথে আমেরিকার প্রথম চুক্তি হয়েছিল। 1979 সালে ইরান স্বাধীনতা পায়। স্বাধীনতা মানে বিপ্লব হয়, এটাই খোমেনির বিপ্লব। এইটাই দুনিয়াতে প্রথম ইসলামের উপর ভর করে যেটা বিপ্লব হতে পারে, তার প্রথম সাক্ষী হলো এটা। ক্যাসেট বিপ্লব বলা হয়। সিনিয়র খোমেনি, সিনিয়র কেন বলার দরকার নেই, পরেরগুলা খামেনি। খোমেনি আর খামেনি ফারাক আছে। খোমেনি বলতে যেটা বুঝাচ্ছি, খোমেনি প্যারিসে বসে বসে বিপ্লবটা করছে, আর সেকালে কেবল ক্যাসেট বেরিয়েছে। ওর বক্তৃতাগুলা, ওয়াজগুলা, যেভাবে বলেন না কেন, সে ক্যাসেটে করে করে ইয়েতে পাঠাইতো, ইরানে পাঠাই দিত। আর ইরানে ক্যাসেট শুনতে তো কোনো অসুবিধা নেই। তো সবাই এগুলো শুনে শুনে, কেন বলছি এই কথা, দেখেন যেই দেশটা, পুরো দেশটাই হয়ে গেছিল একটা ওয়েস্টার্ন কান্ট্রির মতো, অবাধে ওই গা টিপাটিপির নামে মানে সেক্সের দোকান সাজানো আছে বাজারে, অবাধ যে যেমন খুশি করেন গে, অসুবিধা কি, এই টাইপের একটা। সেখান থেকে চলে গেছে একটা ধর্মপ্রাণের বিপ্লবের জায়গায়, চারটিখানি কথা, হোল কালচারাল জগৎটাকে উল্টে দিচ্ছে। এটা মূল বিপ্লব। তো সেটা কালচারাল বিপ্লবের কারণে পারে নাই। মূল কারণটাই ছিল আসলে, সংক্ষেপে ডিটেল বলুন, এই হলো তার দুঃখ। এখান থেকে 1901 সাল থেকে, 1901 সালে সে ব্রিটিশ পেট্রোলিয়ামকে তার তেল তোলার চুক্তি দিয়েছিল। কারণ তখনকার দিনে টেকনোলজি এই 5টা কুতুব দেশ ছাড়া, ইউরোপে, আমাদের মতন দেশে এই তেল তোলার টেকনোলজি ছিল না। ফলে ওদের সাথে চুক্তি করেছিল 70% তেল ওরা নিয়ে যেত। এই চুক্তিটা ওরা বাতিল করে দেয় 1902 ওয়ার্ল্ডের সময়। ফাইনালি গিয়া বাতিল করে দেয় সম্ভবত 51 বা 49 থেকে 51 এরকম একটা সময়। আর এই প্রথম বাতিল করে দিচ্ছে বলে যে আপনার আছে, মিলমিশ করে দিই, এই আমেরিকান রুজভেল্ট তখন বেঁচে। 43 সাল ছিল বিখ্যাত। 43 সালটা বিখ্যাত এই জন্য, কমিউনিস্ট ভাইরা ভালো করে শোনেন, এই 43 সালে আপনাদের বাবা স্তালিন, রুজভেল্টের এক বগলে স্তালিন আর এক বগলে চার্চিলকে নিয়ে সে 43 সালে তেহরানে গেছিল মিলমিশ করে দেওয়ার জন্য। মানে ইরানের সাথে ব্রিটিশরা জাপটায় ধরছিল, না তুমি এই চুক্তি বাতিল করতে পারো না, এটি ছিল ব্রিটিশদের দাবি। তাহলে ওরই দেনা পাওনা আর মিলমিশ করে দেওয়া যায় কিনা। আর তখন কেবল জাতিসংঘ হয়েছে, বলে তো ক্যারিশমা দেখাইতে হবে,
তারপরে রুজভেল্ট মনে ছিল না না আমরা থাকতে তো মারামারি লাগানো যায় না, যুদ্ধ করা যায় না, তো আসো নিমিশ করে দেয়। এগুলোই আলোচনা চলতেছিল। এই হলো 43। এই জন্য খালি সার্চ দিবেন গুগলে 1943 রুজভেল্টের তেহরান সফর, ঠিক আছে, তাহলে বেড়ে যাবে হাবটা। কিন্তু এগুলো কোনোটা দিয়ে সলভ করতে পারে নাই। এটাই পরিণত 1953 সালে যখন প্রথম রিপাবলিকানরা ক্ষমতা আসে, আইসেনহাওয়ার আইসে এই তেল কোম্পানি দখল করে 4টা দেশ মিলে সব তেল কোম্পানি ভাগ করে নেয়। এটাই রেজা শাহ পাবলিক রাজতন্ত্রকে বসাই দেয়, অথচ ওদের এটা পার্লামেন্ট ছিল। এইটারই পাল্টা রিয়াকশনের বিপ্লব হলো 1979। এটা জানা খুবই জরুরি আপনাদের ইরান সম্পর্কে। প্রাইমারিলি ইরান শিয়া সুন্নি এইগুলো হলো ফালতু তর্ক। এই তর্ক দিয়ে এটা রাজনৈতিক তর্ক, এটা আপনার ইন্টারনাল তর্ক, যারা মসজিদে বসে আপনি তাও ইন্টারনালি করবেন। এটাকে বলা হয় যে আপনারা, এটা ঠিক বাহাসের প্রশ্ন না, কোন জিনিসটা ভালো মন্দ শুনে একটা আপোষ আলোচনার ভিতরে তর্ক বিতর্কের মতন একাডেমিক বিষয়াদি বুঝছেন, ইসলামী কিন্তু একাডেমিক জিনিস, তার তর্ক এগিয়ে। আর যদি পলিটিক্যাল তর্ক বলেন তাহলে আপনাকে এই খোমেনি উপলব্ধি করে এই 1901 সাল থেকে আপনার ইরানের বিষয়ে বুঝতে হবে। এখন শর্ট করবো, দ্রুত চলে যেতে হবে, অনেক পিছনে যেতে হবে আমাদেরকে। তাহলে এই 1979 বিপ্লবের পর থেকে আমেরিকানরা তাকে সুস্থ মতন তেল বেচতে দেয়নি, অবরোধ দিয়ে রাখছে সবসময়, একটা না একটা গ্যাঞ্জাম করছে সব সময়। এই 2015 সালে এসে প্রথম এই আমেরিকা, কোন আমেরিকা? এইটা ছিল ওবামার আমেরিকা। ওবামার আমেরিকা তেহরানের সাথে একটা ফর্মাল চুক্তি করছিল। এই চুক্তিটারই নাম হলো 5+1। 5+1, 5 মানে হলো সিকিউরিটি কাউন্সিলের 5, আর 1 মানে জার্মানি। এরা হলো গ্যারান্টার, এদেরকে গ্যারান্টার রেখে এই চুক্তিটা করা হয়েছিল। চুক্তি কত সোজা, একদম মুখে মুখে বলা যায়, তেহরান পারমাণবিক বোমা বানাবে না, কিন্তু এনরিচমেন্ট সর্বোচ্চ পর্যায়ে নিতে পারবে যতদূর বোমা বানানোর লেভেল পর্যন্ত না যায়, এটা যতখানি অ্যালাউ করে। কেন? কারণ ইরানিরা জানে ওরা যেটা অ্যালাউ করে ওটু পর্যন্ত আমি এনরিচমেন্ট সমৃদ্ধকরণ যদি করে ফেলতে পারি, আমার এবার এইটাকে বোমা বানানোর গ্রেডে ট্রান্সফার করাটা 7 দিনের ব্যাপার। ফলে ইরানের এই পর্যন্ত গৃহীত পলিসি হলো এইটা, পরিষ্কার মুখে বলতে পারবে যে আমি পারমাণবিক বোমা বানাবো না। এটা পসিবল ওদের পক্ষে, এরা টেকনোলজিতে এত উস্তাদ এখন, পারমাণবিক টেকনোলজিতে। ফলে 7 দিনের মধ্যে, 7 দিনও লাগে না আজকাল, এবার 6 দিনের মধ্যে বোমা কিন্তু ফুটাইছে, সে টেস্টও করে নিচ্ছে। এই নেতানিয়াহুর পাগলামের ভিতরে এর কাজ করে আলাইছে, আর একটু আগে গেছে দিয়ে এখন সে আবার, আচ্ছা ওই তখন এটা চুক্তি হয়েছিল যে আমি পারমাণবিক বানাবো না, এতে গ্যাঞ্জাম, কিন্তু আমার তেল বিক্রি করতে দিতে হবে, তেল বিক্রি যত টাকা আটকে রাখছে সব ছেড়ে দিতে হবে। এইটাই সেই চুক্তি 2015 সালে ওবামা। তাহলে ট্রাম্প এখন কি করতেছে? ট্রাম্প এই চুক্তিটা বাতিল করে দিয়েছিল 18 সালে, প্রথমবার ক্ষমতা আসছিল 17 সালে ক্ষমতায় এসে 18 সালে চুক্তিটা বাতিল করে দিয়েছিল। সেই থেকে আবার ইরানের দুঃখ, দেশে তেল বেচতে পারে না, তেল সমৃদ্ধ হওয়ার পরেও তেল বাইরে বেচতে পারে না, কারণ তেল বেচতে গেলে তেলের দামটা লিখতে হবে ডলারে, ডলারে লেখা মানে একটা আমেরিকান ব্যাংকে গিয়ে ওটা ছুড়ে আনতে হবে, এনক্যাশ করা বলি না আমরা, চেক ব্যাংকে জমা দিয়ে টাকা আনতে হয় না, ক্যাশ করা বলে। তো ডলারের চেকটা ডলার লাগবে না আমার, কিন্তু চেঞ্জ করে আমাকে ইরানি মুদ্রায় ট্রান্সফার করে দিবে না তো কেউ। এই ছিল প্রবলেম তার। এই প্রবলেমটাই ছোটানোর জন্য, আচ্ছা 2015 সালে কেন ওবামা চুক্তি করেছিল, এর আবার একটা পিছনের ইতিহাস আছে, বেশি দূরে যাব না। আপনারা আইএস বলে যেটাকে চিনেন, কেউ আইএস বলে, কেউ ISIL বলে। IL বলতে চায় না ওয়েস্টার, কারণ এটার ভিতরে ওদের কাহিনী আছে। IL দিয়ে ওরা কলোনি দখল করছিল ইরাক সিরিয়াকে, অটোমান এম্পায়ার ভেঙে যাওয়ার পরে। এই জন্য এল মানে লেভেন্ট মানে আমাদের পুরানো সীমানা আমরা ফেরত যাবো, যেখানে ইরাক সিরিয়া আপ টু এই প্যালেস্টাইনি সব মিলেই ছিল, এরা সবাই ছিল আসলে তুরস্ক আন্ডারে। আর এই লেভেন্ট মানে হলো ভূমধ্যসাগরের পূর্ব দিক, এই জন্য IL কথাটা ওরা ফেরত নিয়ে আসছে, মানে আমরা পুরানা ম্যাপ মানা লোক। সো এটাকে অনেকে IS বলে চিনে। IS এর লাগে খাতির করতে গেছিল হিলারি ক্লিন্টন, বলেছি আমি আপনাদেরকে অনেকবার। তাদেরকে দিয়ে সে গাদ্দাফিকে মারাইছিল IS কে দিয়ে পরে অ্যাসাইনমেন্ট দিয়েছিল বাশারকে মারার জন্য। ওরা বাশারের উদ্দেশ্যে যাওয়ার নাম চলে গেছিল ইরাক দখল করতে, কারণ ওদের উত্থান ইরাক থেকে। IS এর সাথে আল কায়দার ফারাকটা হলো, IS এর যে মূল লোক জারকই, বানানটা দেখে লিখতে হবে, জারকই লোকটা হলো, তফাৎটা হলো তার সঙ্গে ইয়েদের ব্যবহারিক চিন্তা হিসাবে সে আল কায়দা ফলো করে, অনুসরণ করতে রাজি আছে, কিন্তু সে যার শিষ্য, ওর দেশ হলো কিন্তু জর্দান, সে ইরাকের লোক না।
এই জারকুই ছিল অরিজিনাল লোকটা, যে বাড়ি হলো জর্দান। সে জর্দানের এক হুজুরের কাছে, হুজুরের শিষ্য, তার কাছে বায়াত নেওয়া বলতে যা বোঝায়। কিন্তু যখন আল কায়দা উঠে আসতেছে 3 সালের পরে, তখনকার নেতা সে এইবার এই জন্য তা আল কায়দা মানে লাদেনের হাতে আলাদা বায়াত নিতে হয়েছে এগুলো, কিন্তু জারকুই যে তুমি এখন তোমার পুরান হুজুর মানো না, কিন্তু তুমি এখন আমার বক্তব্য মানো, এই জন্য বায়াত নাও আমার হাতে বসে, তাহলে তুমি আমাদের লোক বলে স্বীকার করবে। ঠিক আছে, এই জন্য একমাত্র ইরাকের যে আল কায়দা, এই জন্য ইরাকের আল কায়দাকে ব্র্যাকেটে লিখতে হয়েছে যে এটা আল কায়দা আলাদা, কিন্তু এটা সংগঠন, গ্লোবালি আল কায়দা একটা সংগঠন, কিন্তু ইরাকের আল কায়দা লিখতে হয় এটা ইরাকি আল কায়দা। এগুলো পুরান দিনের কাহিনী, এখন ভুলে গেছে সবাই, হোয়াট এভার। এই শর্তে আল কায়দা তাকে বায়াত দিচ্ছিল, বা তুমি আমার বিপ্লব করতে পারো তোমার দেশে। এই জারকুই যে বিপ্লবটা করছিল ইরাকে, এখান থেকেই তারা জারকুইকে আকাম কুকাম যা করাইছে ওরা শুননি বললে, এসব জারকুইকে দিয়ে করাইছে। কিন্তু জারকুইকে পরে তারা প্লেন থেকে মিসাইল মেরে মারা হালায়। এইবার জারকুইর যারা অনুসারী এরাই হলো আইএস করে পরে। এই জন্য তাদের রাগ হলো যে ফিরে আমাদেরকে আবার ইরাকে যেতে হবে। এই জন্য তারা 2015 সালে আবার ইরাক দখল করতে অলমোস্ট দখল করে ফেলায়। আমেরিকান প্রবলেম হলো, ওবামা তখন প্রেসিডেন্ট, ওবামার প্রবলেম হলো ও তো ওর রাষ্ট্রের টিকা নাই। 14 সালের ডিসেম্বরের মধ্যে সব আর্মি ফেরত নিয়ে যেতে হবে, ওদের রাজস্ব বিভাগ বলে দিচ্ছে। ওবামা তো সব আর্মি ফেরত নিয়ে আসছে, মাত্র 10,000 সৈন্য রাখছে আফগানিস্তানে। ফলে ও এখন জারকুই দিকে ঠেকাবে কি দিয়া? ও তখন গিয়া এই খামেনির সাথে চুক্তি করে যে ভাই সাহেব একটু আমার কাজটা করে দেন, আমি তার পারতেছি না আইএসের লগে, আপনার আইএসকে ঠেকে দেন, ইরাক আবার তাদের তো চলে যায়, কেন চাই না, বিনিময়ে এইবার আপনাকে আমি এই সমস্ত যা চুক্তি মুক্তি হারাইছেন আপনি, তেলের টাকা আটকে আছে, তেল বেচতে পারতেছেন না, সব ফেরত দিব। আর আপনারা খালি একটাই শর্ত, যে পারমাণবিক বোমা বানাবেন না। এই হলো 2015 সালের 5+1 চুক্তি। এই চুক্তিতে সবচেয়ে বেশি অ্যাডভান্স দেখেন, এই চুক্তিটা হচ্ছে যে চুক্তি করে আমি পারমাণবিক বোমা বানাবো না, স্বীকার করে নেবো। অর্থাৎ শয়তান নেতানিয়াহু, সেও তখনকারও নেতানিয়াহু তখনও এটাতে পছন্দ না তার, নেতানিয়াহু এই যে শয়তান না, মানে আল্লাহ শয়তান বলে যা যা গুণাবলী সিমটম বলে মানে সব এর ভিতরে আছে, একেবারে আমাদের থিওলজিক্যাল শয়তানের ধারণাটাই ওর ভিতরে আছে। দেখেন আমি বলতেছি যে ভাই ইরান যেখানে পারমাণবিক বোমা বানাবে না কমিটমেন্ট করছে, তো এরপর আবার গ্যানেট করি কেন না? ও গিয়ে আবার যখন ক্ষমতায় আসলো 2017 সালে, ট্রাম্প 1 প্রথমবার যখন ক্ষমতা আসলো, সে ওর সঙ্গে আঘাত করে এই 2015 সালের চুক্তিটা ভেঙে দিল। চুক্তিটা ভেঙে 2018 সালে, ফলে ইরানের সমস্যা আবার একই জায়গায়, তেল বেচতে পারে না। এগুলো মেলার পথ পরিক্রমা বের সম্বন্ধে 2020 বা 21 সালে এই প্রথম চীনের সাথে তার তেল বেচার চুক্তি হয়, 25 বছরের চুক্তি, এবং এটা কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, শুধু তেল বেচার কেনা বেচা। এখান থেকে এইবার তেল বেচে টাকা পেয়েছে, তাই দিয়ে অস্ত্র বানিয়েছে, করতে করতে আজকে ইরান এই জায়গায়, এবং আজকে উল্টা ট্রাম্পকে বাড়ি দিয়ে বোঝাতে দিচ্ছে। ওকে, যেই কথাটা মূল বলছিলাম, কেন এটা বললাম বাসি খাদ্য বললাম, এই যে 2025 সালের চুক্তিতে আবার তাহলে ইরানকে এই ট্রাম্পকে ফেরত যেতে হচ্ছে কেন? তাহলে ওই যে চুক্তি ছিল এই যে এবারের যুদ্ধটা লাগানোর আগে পর্যন্ত, এবারে যুদ্ধটা লাগাইছিলেন ট্রাম্প সাহেব আপনি 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারির আগে দুটা জিনিস খুব পরিষ্কার, এক হলো যে তখনও বোমা বানাই নাই, এমন কোনো প্রমাণ নেই। হ্যাঁ, বোমা বানার সক্ষমতা আছে, এটা তো সবাই জানে, এবং IAEA আপনাকে সার্টিফিকেট দিচ্ছে যেমনি বানান নেই, আপনার ইউরেনিয়াম ওই পরিমাণে এনরিচমেন্ট করেন নাই। আপনি ট্রাম্প নেতানিয়াহুর পাল্লায় পরে জামাইয়ের মাধ্যমে তার লগে খাতির করলো, আর নেতানিয়াহু নাকি আপনাকে এই যে অ্যাপিস্টিনের বিতর্ক তখন থেকেই তো আসছে, অ্যাপিস্টিনের ফাইল খুলে রাখছে, ওটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করছে একবারে মোদির মতন করে। এই যে বাংলাদেশের লোকগুলাকে ওই কোন কোন মনি, ওই কোন কোন গহর সাথে শুয়াই দেয়, আর এগুলো ভিডিও করে আর ব্ল্যাক, এটা পুরানো ইন্ডিয়া আমেরিকায় এই জিনিসটার নাম হলো অ্যাপিস্টিন ফাইল। তো সবার ফাইল ওই জায়গায় আছে, এবং সুপ্রিম কোর্টের তার রায় হলো অ্যাপিস্টিন ফাইল যেগুলো আছে সব ফাইল পাবলিশ করে দেয়। এই বড় লোকগুলা, এই যারা বিলিয়নিয়ার, তারা একটা নেংটা হোক, ফলে ওইখানে অ্যাপিস্টিন ফাইল ছেড়ে দেবো আমি, এই বলে ব্ল্যাকমেল করছে ওরা, ফলে আর একবার শুরু করছে এইখানটা। কিন্তু ফাইনালি ট্রাম্পকে চলে যেতে হচ্ছে কোথায়? ওই 2015 সালের চুক্তিতে। কেন? তাহলে এই যে 14 দফা চুক্তি হচ্ছে এখন, এই 14 দফা চুক্তির সবগুলোই প্রায় ওই 2015 সালের। এই জন্য বলেছে যে বাসি খাদ্য আবার গরম পোলাও মনে করে খাইতে। হ্যাঁ, আপনি ভাবছেন যে আপনার দেশের লোক বুঝবে না এটা? হ্যাঁ, আপনি 18 সালের চুক্তি ভাঙছিলেন কেন? তখন তো অ্যাপিস্টিন ফাইল ছিল না। হ্যাঁ, তখন
ইয়াকে প্রতিযোগিতা লাগছিল যে বাইডেনরা বেশি নেতানিয়াহু খাতিরের লোক না আপনি আপনি এই যে বীরত্ব বলে গেলেন, আর এখন এই যে যুদ্ধ থামানোর জন্য আপনাকে আপোষ খুলে যাচ্ছে, আপনি উল্টো এখন বলতেছেন যে না চীনের সাথে একটা আপোষ লাগবে আমার না ট্যাক্সের বিষয়ে আমি আর থাকবো না, আমার না ট্যাক্স ধরে আমি থামানোর চেষ্টা করব না। আপনার আছেটা কি আসলে? যে কথা বলে প্রেসিডেন্ট ইলেকশন করছিলেন সবগুলোর উল্টা রাস্তা হাঁটতেছেন এখন। আপনি 2 বছর যায়নি, এই যে নাকানো চুবানে, এটা কি বাসি খাদ্য খাওয়া না? এখন আসেন বাসি খাদ্যের চুক্তিটা কেমন সেটা ডিটেলে যাব, ঠিক আছে? তার সার কথা হচ্ছে এটা ট্রাম্পের কোনো নতুন চুক্তি না, এটা বাসি খাদ্য। 2015 সালে যেটা বাইডেন করেছে, ওবামা করেছিল, সেই চুক্তিতেই আপনার উল্টা ইয়ের কাছে সুবিধা, ইরানের কাছে সুবিধাজনক হয় এরকম সুবিধাগুলো পাইছে। কি কি সেগুলো আমরা দেখবো এখন 14 দফার মধ্যে। নকরা করছেন, নকরা এখনো আছে। এটাও কিন্তু এমওইউ, ঠিক চুক্তি বলতে যা বোঝায় তাই না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। চুক্তির আগে আমরা কি কি করব, মানে আগামী পার্মানেন্ট চুক্তি যেটা, তাতে কি কি থাকবে সেই কথাগুলো আগে লিখা যে চুক্তিটা করা হয়, এটা হলো এমওইউ। তাহলে এখন তার একটা এমওইউ সাইন, সেইটি আজকে সকালে সাইন হয়েছে। তাও এটা সাইন করার কথা ছিল শুক্রবারে, আপনি 1 রাত আগে করে আলাইছেন জোসের ঠেলায়। আর একটা মজার ইনফরমেশন হলো, এরা দুইটা পক্ষের কেউ যে কাউকে পূর্ণ বিশ্বাস করতেছে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই প্রথম এটা ইন্টারন্যাশনাল চুক্তি হতে দেখছি আমরা, 2 দেশের সরকার প্রধান মুখোমুখি সাক্ষাৎ না করে চুক্তিটা করছে। আজকাল জানেন আপনারা যে কোনো একটা চিঠির নিচে, অফিসিয়াল চিঠির নিচে আপনি ইলেকট্রনিক্যালি সাইন করতে পারেন। ইলেকট্রনিক সাইন মানে আপনার সিগনেচারটা কম্পিউটারে, আপনার কম্পিউটারেই আছে, ওখান থেকে সিগনেচার নিয়ে বসাই দিলেন, এই অর্থে ইলেকট্রনিক সিগনেচার। সো 2টা দেশেরই সরকার প্রধান, পেজেসকিয়া ইরানের প্রেসিডেন্ট এখনকার, উনিও সাইন করেছেন নিজের দেশে বসে, সেও তার দেশে বসে, হ্যাঁ সে সাইন করছে ইয়েতে বসে। সে আইনত জায়গাটা ফ্রান্স, কিন্তু আবার আরেক সমস্যা, এভিয়ান। আপনারা অনেকে ফ্রেঞ্চের পানি দেখেন, পানির বোতল দেখেন, বোতলের গায়ে লেখা আছে অ্যাভিয়ান। ওটা একটা সুইজারল্যান্ডের বর্ডারে, ম্যাক্সিমাম ফ্রান্স আর সুইজারল্যান্ডের বর্ডারে, কিন্তু ফ্রান্সের ল্যান্ডে। সবচেয়ে মজার কথা, ট্রাম্প সহ যারা যারা ওখানে গেছে সবাই কিন্তু গিয়ে নামছে প্রথমে সুইজারল্যান্ডে, তারপরে ঘন্টাখানেকের যাত্রা বাই রোড করে ফ্রান্সের এই অ্যাভিয়ানে গিয়ে মিটিংটা করছে। মিটিংটা হলো G7-এ। G7 কি জিনিস, কি বিষয়, এটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও। তাহলে এই মিটিংয়ে গেছিল, ওই মিটিংয়ে বৈশা, এমনকি ওরা দুজন যখন সিগনেচার করতেছে আমাদের ট্রাম্প সাহেব, তখন পাশে দাঁড়ায় আছে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রো, এই শয়তানটাও আছে পিছনে দাঁড়ায় রয়েছে। ওকে, এখানে সাইনটা হয়েছে, তাড়াহুড়ো করে সাইন করতেই হচ্ছে তাকে। এখন আসি আমরা, এখন সরাসরি চলে যাব যে 14 দফার ভিতরে আছেটা কি। তাহলে বুঝতে পারলেন যে নামের মাহাত্ম্যটা কেন এরকম করে বলছি আমি, যে এটা বাসি খাদ্যটা আপনি গরম পোলাও খাইতেছেন মনে করে এখন খাইতে হবে আপনাকে। একটা একটা করে যাই যদি আমরা, 14 দফার মধ্যে আছে কি। আগে নানাভাবে খবরগুলো বেরিয়েছিল, আমি এখানে পড়ছি যেটা, সেটা হলো CNN এর রিপোর্টের মধ্যে যেটা আছে, যেটা আমাদের প্রথম আলো ভাইজানেরা অনুবাদ করে ছাপছে, ওটা বাংলায় বলে ওটাই নিয়েছি আমি, প্রথম আলো অনুবাদটা থেকে পড়ছি। যুক্তরাষ্ট্র আর ইসলামী প্রজাতন্ত্র অফ ইরান চলমান যুদ্ধে তাদের মিত্ররা এই MOU এ, এই জন্য MOU বারে বারে বলবো, কিন্তু MOU মেইন চুক্তি যেটা হবে সেটা সম্পন্ন করে ফেলবে। এই চুক্তিতে ওটাই লেখা আছে, 2 মাসের মধ্যে, 60 দিন লেখা আছে, 2 মাসও লেখা নেই, 60 দিন লেখা আছে। 2 মাসের মধ্যে এটা নতুন পার্মানেন্ট চুক্তিটা সাইন করবে তারা। আর সেটারই ড্রাফট বা সেটা কি হতে পারে, সেই জন্য MOU-তে সাইন হচ্ছে এখন। তার প্রথম দফা হলো যে এই 2টা দেশ, আমেরিকা এবং ইরান, আমি এখন থেকে ইরান আমেরিকা বলবো, ইরান আমেরিকা এবং তাদের মিত্ররা, খেয়াল রাখেন, মানে এটা শুধু এই 2টো দেশের চুক্তি না, তাদের মিত্র, মিত্র যারা, তারাও এই চুক্তি মানতে বাধ্য থাকবে। অর্থাৎ মিন করে দিচ্ছে নেতানিয়াহু মানবে আমেরিকার দোস্ত হিসাবে, আর ইরানের দোস্ত হলো লেবানন, হামাসটা ঠিক দেশের নাম না, হামাস আমাদের নানান দেশে ছড়িয়ে থাকা, আর ইভেন গাজাতেও ছড়িয়ে থাকা ইরান সমর্থিত যে সামরিক গ্রুপ। তো এই জন্য ওদের উপর বলা হয়েছে, ওদের উপর এটা ন্যস্ত হবে, বিশেষ করে লেবাননে। এটা দিয়ে আসলে ইয়েকে হুমকি দেওয়া হয়েছে নেতানিয়াহুকে, যে এইটা তুমি মানতে বাধ্য, কারণ চুক্তিতে আমার এরকম লেখা আছে। এখন তুমি যদি ফালাফালি করো থাপড়াই দিব। কিন্তু অলরেডি এই সবার সামনে মিটিংয়ে, G7-এর মিটিংয়ে বলছে যে, কেউ প্রশ্ন করেছিল সাংবাদিকরা, যদি নেতানিয়াহু না মানে তাহলে কি হবে, বলে নেতানিয়াহুর দেশ ইসরায়েল দাঁড়ায় আছে আমাদের সমর্থন। আজ পর্যন্ত এটা আমেরিকার সমর্থন, এটা এক্সিস্ট করে। সো আমাদের সমর্থন না থাকলে মানেটা কি হবে বুঝে, বলে
এত এক্সট্রিম থ্রেট এর আগে কখনো কোনো আমেরিকান প্রেসিডেন্ট দেয়। সার কথা হলো এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বা সামরিক অভিযান আর করবে না, বন্ধ রাখবে। একে অপরের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দেওয়া থেকেও বিরত থাকবে। পাশাপাশি তারা এই যে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে। নিজেদের পারস্পরিক, এই কথাটা পরে আছে, ইরান এবং আমেরিকা পারস্পরিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার মানে হলো কেউ কারো দেশে হামলা করতে পারে না। আচ্ছা, এই ফাঁকে খালি ব্র্যাকেট একটা বলে রাখি, এখনকার ইরানকে এই জায়গায় নিয়ে চীন আর আমেরিকা রাখছে যে যদি ট্রাম্প এগুলা ভাঙে, চুক্তি মুক্তি ভাঙে কিছু করতে যায়, যেটা এখনো প্রায় বলতেছে, এই চুক্তি কেউ না মানলে আমি তার মাথায় বোমা মারবো, ট্রাম্প বলতেছে, মানে ইরানের মাথায় বোমা মারবে। ও জানে না, অথবা জানে নিশ্চয়ই, ইন্টেলিজেন্স আছে, যে এখনকার ইরানের মধ্যে এমন কোনো অস্ত্র নাই যা চীন আর রাশিয়ার নাই। আর চীনের হাতে যে এখনকার রাডার আছে, এই রাডার এত লেটেস্ট, এটা এই ধরনের রাডার আমেরিকারও নেই। আর ইয়ের আছে সাবমেরিন রাশিয়ার, আর উত্তর কোরিয়ার আছে এই যে ইন্টারকন্টিনেন্টাল, 5,000 কিলোমিটার উড়ে গিয়ে আমেরিকা ডাইরেক্ট বোমা মেরে আসতে পারে, সেই ধরনের ব্যালিস্টিক মিসাইল আছে। ফলে এই তিনটে দিয়ে এটাকে একদম ইকুইপ করে রাখা হয়েছে যে আমেরিকা যে এই প্রথম এভাবে যে এত নাকানি জীবনে খাইতে পারে, এটা তারা কেউ ভাবতে পারবে না। তাহলে প্রথমটা হলো এই যে একে অপরকে এখন সাহায্য করে চুক্তি মেনে নেবে, কেউ কারো সীমা লঙ্ঘন করবে না, নিজেরাই চুক্তি করতেছে। 2 নম্বরটা হলো মানে আচ্ছা, প্রথমটার গুরুত্ব হলো, প্রথমটা চুক্তি হলো নেতানিয়াহুকে থামানো, লেবাননকে বাঁচানো। ফলে লেবানন ইনক্লুডেড এই চুক্তির মধ্যে, 2 দেশের চুক্তি হলো, এইটাই বোঝানোর জন্য এত কথা বললাম আমি। 2 নম্বরটা হলো যুক্তরাষ্ট্র ইরান একে অপরের ওই একই, এই কথাটা যেটা বলছিলাম, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানো। 3 নম্বর জায়গায় আসেন, যুক্তরাষ্ট্র ও ইরান সর্বোচ্চ 60 দিনের মধ্যে আলোচনা করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করছে। যদিও লেখা আছে যদি দুজনে একমত হয় 2-4 দিন বাড়িয়ে নিতে পারবেন নিজেরা, কিন্তু দুই পক্ষ একমত হইতে হবে, কিন্তু নাইলে হবে না। ওকে, 4 নম্বরটা, এই এমওইউ সই হওয়ার পরেই যুক্তরাষ্ট্র আর তার নৌ-অবরোধ তুলে নিতে শুরু করবে। এখন হয়ে আছে কি, এটা যদি হরমুজ প্রণালী হয়, ইরান যদি এরকম জায়গায় হয়, তাহলে হরমুজ প্রণালী পেরোনোর সময় ইরানের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এইবার ইরানের পাশে ওমানের সমুদ্র উপকূল, এই জায়গায় বসাইছে আমেরিকানরা তাদের জাহাজ। ফলে এখান থেকে পেরোতে গেলে দুজনেরই অনুমতি ছাড়া এই জাহাজ চলাচলের জায়গায় নাই। তাহলে এখন প্রথমে বলছে এই এমওইউ সাইন যেহেতু হয়ে গেছে, ফলে এখন থেকে উঠানো শুরু হয়ে যাবে। আমেরিকান তার অবরোধ 30 দিনের মধ্যে যত যা কিছু সব অবরোধ উঠে ফেলতে হবে, আর এই নৌপথ খুলে যাবে। ইরানের উপর দায়িত্ব আছে, আমি পরে দেখব যে 30 দিনের মধ্যে ইরানের এই জায়গাটার মধ্যে কিন্তু নিচে অসংখ্য মাইন পাতা আছে, কি নাই ওখানে, ওর নিচ থেকে এটা যুদ্ধ করা যাবে, সাবমেরিনও আছে। এই সবগুলো ওখান থেকে সরাবে না, ফাঁক দিয়ে যেগুলা ফ্রি জায়গা আছে সেগুলো দিয়ে আপনি আবার জাহাজ চলাচলের অনুমতি দিবেন। মানে এটা না, এটা কবে করবেন না, এটা না। আর পুরো জিনিসটা অপসারণ করবেন আপনি 30 দিনের মধ্যে, এটা ওই চুক্তিতে লেখা আছে। ফলে বুঝতে পারছেন যে পরিপূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়াটা আসলে মূল লক্ষ্য। ওকে, তাহলে 4 নম্বরে এই কথা লেখা আছে, বাধা বিপত্তি সব দূর করবে, 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুরোপুরি তুলে নিবে। ওই যে ওমানের উপকূলে যেটা আমেরিকানদের যা কিছু বসানো আছে সব তারা সরিয়ে নেবে, ওদেরটা সহজ, যেহেতু মাটির নিচে কোনো মাইন নেই। ইরানিদের নিচে মাইনও আছে। আচ্ছা, এই হলো 4 নম্বর। 5 নম্বর, এই এমওইউ সই হওয়ার পরে এই ইরান বারে বলেছিল বা মাঝখানে চালু করেছিল সে ট্যাক্স নিত, মানে এই এত যুদ্ধের খরচ করতে পারবো না, এখান দিয়ে জাহাজ গেলে টেকে দিতে হইব। তো এইটাও চুক্তিতে লেখা আছে, ইরান বিনা শুল্ক, মানে আগে যেরকম ছিল হরমুজ প্রণালী পানিতে পয়সা লাগতো না, এখন ওরকম পয়সা লাগবে না, এটাই চুক্তিতে লেখা আছে। 5 নম্বরে যে ইরান বিনা মাশুল্যে বাণিজ্য জাহাজ নিরাপদে চলাচল করতে দিবে, ব্যবস্থা করবে। আর সৌদি আরবের নাম নেয়, খালি বলতেছে ওদিকে আর যারা তেল উৎপাদনকারী দেশ আছে তাদেরও পণ্য যেন অবাধে চলাচল করতে পারে, এটা আপনি নিশ্চিত করবেন। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত হলো 5 নম্বর, যার উপকূল দিয়ে চলে তাই। কিন্তু এখানে অসুবিধাটা হলো হরমুজ প্রণালী ন্যাচারালি যত দিন গেছে, যদি অরিজিনাল হরমুজ প্রণালী যদি দেখি, সেটা এই যদি হরমুজ প্রণালী হয়, অরিজিনাল তো এরকম যাওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কি এটা কাইত হয়ে আছে। ফলে এদিকে ডাঙ্গা জাগতেছে আর ওদিকে তত নামতেছে, ফলে এটা ইরানের ভূমিতে যেরকম ঢুকে গেছে। ফলে এখন সার্বভৌমত্বের কথা উঠলে আসলে হরমুজ প্রণালী এই অংশটা প্লিজ
ইরানের সার্বভৌমত্ব একা। মানে আগে যেরকম ইউজুয়ালি যেমন ইন্ডিয়া বাংলাদেশ নৌপথ যদি থাকে তাহলে নদীর মাঝ বরাবর লাইন ধরা হয় সীমানা আন্তর্জাতিক আইন অনুসারে, কিন্তু এখানে আর নদী মনে করেন বাইকে গেছে বাংলাদেশের দিকে, তখন অটোমেটিক বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হয়ে যাবে কিন্তু ওই জায়গায়। এই তো এখানেও এই প্রবলেমটা হয়েছে। তো হোয়াট এভার বলা হয়েছে যে এখানে ভাই পুরান চুক্তি অনুযায়ী কিন্তু করবে না, কেন করেন না ভাই 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 আপনি আমার ভাই লাগে, এগুলো 6 নম্বরে লেখা আছে যে আপনারা কোনোভাবেই আগেকার মতো সবাইকে ঠিক রাখার মতো চলতে দিবেন। যুক্তরাষ্ট্র, আচ্ছা এই 6 নম্বরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভীষণ দামি জিনিস। এখানে আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল দিক বলবো যেটা না বললে আপনারা বুঝবেন না মজাটা। মার্শাল প্ল্যান শব্দটা শুনে রাখেন, যারা হিস্ট্রির ছাত্র তাদের জানা থাকার কথা। হোয়াট ইজ মার্শাল প্ল্যান? এক কথায় বললে 45 সালে আবার 45। মার্শাল প্ল্যান মানে হলো আমেরিকা তো যুদ্ধের খরচ দিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, যুদ্ধের পরবর্তী যে পুনর্বাসনের ততোধিক টাকা দিয়েছিল, ওই বারে বারে বলি আমি 270 বিলিয়ন, সেকালের বিলিয়ন 70 বিলিয়ন খরচ, 270 বিলিয়ন খরচ যুদ্ধের খরচ, যুদ্ধের পরে পুনর্বাসনও প্রায় 270 বিলিয়ন। এইবার এইটাকে কেমনে খরচ করবে, ওইটাই ছিল মার্শাল প্ল্যান। ওটার সাধারণ নাম হলো মার্শাল প্ল্যান। আর এই মার্শাল প্ল্যানে সবচেয়ে বেশি টাকা দিয়েছে, তাদেরকে পুনর্গঠন করছে 3টা দেশ, জার্মানি, জাপান আর মুসোলিনির ইতালি। কারণ এই 3টা দেশ ছিল এনিমি পক্ষের এবং তারা সবচেয়ে বেশি বোমা খাইছে। তাহলে এই 3টা দেশকে আবার পুনর্বার ঢেলে সাজানো, বাকিরা তো পাইছে ইংল্যান্ড, ফ্রান্স, এই ইউরোপের সবগুলো দেশই পাইছে টাকা, কিন্তু এই 3টা দেশ বেশি করে পাইছে। এই জন্য এই 3টা দেশই মার্শাল প্ল্যানের আন্ডারে ছিল। আরেকটা ফাঁকে বলে রাখি, এই যে আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের নাম শুনেন, ওয়ার্ল্ড ব্যাংক শুরুতে হাত পাকাইছে কিন্তু এদেরকে এই 270 বিলিয়ন ধার দিতে গিয়ে, কম সুদের লোন। তাহলে শুরুর দিকে ওয়ার্ল্ড ব্যাংকের লোনের খাতক ছিল কিন্তু ইউরোপ, যুদ্ধ পরবর্তী ইউরোপ 270 বিলিয়ন খাইতে আছে। যে শুধু ইউরোপ না, ইউরোপের সাথে আছে জাপান, এশিয়ার মধ্যে জাপান সবচেয়ে বেশি খাইছে। কেমন খাওয়া খাইছে দেখেন, এটা তো 1945 থেকে 66, কতদিন, 20 বছর, 20-21 বছরের মধ্যে জাপান এত সারপ্লাসের অর্থনীতি হয়েছে, সে নিজেই একটা এডিবি খুলে বইছে। এডিবির জন্ম 66 সালে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটাকে বলি, মানে ওয়ার্ল্ড ব্যাংকের এশিয়া ভার্সন। যদিও আমেরিকাকে সাথে নিছে, শুরুর দিকে 60% মালিকানা ছিল তাদের, এখন মালিকানা কমিয়ে 18% নামায় নিয়ে আসছে। জাপান এবং আমেরিকান দুজনের মালিকানায় 18% মতো। তাহলে দেখেন 20 বছরের মধ্যে তাহলে মার্শাল প্ল্যানে কি পরিমাণ পুনর্বাসন করে দিছিল বুঝেন। তাহলে মার্শাল প্ল্যান জিনিসটা বুঝছেন। তাহলে এটা বড় ধরনের যুদ্ধ, মানে যুদ্ধের পরে একটা মার্শাল প্ল্যান লাগে। এবার বুঝছেন, মার্শাল প্ল্যান মানে হলো যে ইনফ্রাস্ট্রাকচার যা ভেঙে যায় তা আবার বিনির্মাণের কম সুদের ঋণ। ক্লিয়ার? ইরান বলতেছে আমার একটা মার্শাল প্ল্যান লাগবে, কত? 300 বিলিয়ন। এখন ট্রাম্প হওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু ভাই বাইরে বেশি বলল না, কারণ তার এনিমিরা বলবে, দিবঙ্কররা বলবে এখন হয়েছে না, এন্টায়ার দিতে গেছিস কে, তুই ভাঙলি কেন, 2015 সালের চুক্তিটা ভাঙছিলি কেন, এগুলো নিয়ে মেলা দুচ্ছাই গল্প শুনবে সে। এই জন্য সে বলতেছে ভাই ভাই কম করে বল, কম করে, আমি করছি এটা বলি না, আমি করি নাই তো, এই যারা টাকা দিতে পারে তারা দিবে, আমি তো দিব না, আমেরিকার রাষ্ট্র দিবে। এটা দুনপুন করতেছে, আর যত কম করে বলা যায়। এর আগে যতবার এই খবরটা লিক হয়েছে ততবার সে মুখ থাবা দিছে, সে আর তার পররাষ্ট্রমন্ত্রী মিল্লা, না এর কথা সত্য না, এমন বলে দমকাইছে বউবা। কিন্তু এখন 6 নম্বর, এই 14 দফার 6 নম্বর দফায় হচ্ছে 300 বিলিয়ন। তাহলে কিসে, এইটা হচ্ছে সেম শব্দটা ফিরিয়ে আনা হয়েছে, মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যান শব্দটার মানেই হলো অবকাঠামো গড়ে দেওয়ার কম সুদের লোন। ওকে, তাহলে 6 নম্বরটা পুরাটা শুনি। যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সাথে নিয়ে অন্তত 300 বিলিয়ন ডলারের একটা মার্কিন ডলারের ব্যয়ে ইরানের প্রজাতন্ত্রের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ফান্ড গঠন করে দেবে। বাঁহাতে হলেও ফুল দিতে হয়েছে, এটা অস্বীকার করতে পারে না। ওকে, আর এগুলো করার জন্য যেসব কোম্পানি এখানে আগে আসবে বা যেসব ইনস্টিটিউট, তাদেরকে সব ধরনের অনুমতি দিতে আমেরিকা বাধ্য থাকবে। পরে আবার এগুলো শুরু করে, না আমরা তো এটা অনুমতি দেয় না, না আমরা ওয়াল স্ট্রিট কেন এখানে ধার দিতেছে, আমরা তো ওয়াল স্ট্রিটকে অনুমতি দেবো না, এগুলো যেন না বলতে পারে সে ব্যবস্থা করে। প্রথম যুক্তি তো একটা হচ্ছে, ওই যে বলছি যে বাসি খাদ্যকে নতুন খাদ্য মনে করে খাইতে হচ্ছে, আর পুরানা ইরানের সাথে চুক্তি থেকে আবার আনতে হচ্ছে। আর এই যে দেখেন এখন যুদ্ধের খরচ যোগাই দিতে হচ্ছে, পুনর্গঠনের খরচ বইতে হচ্ছে। আপনি যদি ইউরোপের নিউজ দেখেন, ইন্টারনাল নিউজের ভিতরে হেডলাইনের দাদা, ইউরোপের ইন্টারনাল নিউজ পেপারগুলো সবাই বলতেছে
এটা ট্রাম্পের হার, এমন একটা মুখ থাবড়া মারা যুদ্ধ আপোষ হয়েছে। 7 নম্বর হচ্ছে চুক্তির অংশ হিসাবে দুই পক্ষের মতৈক্যের সময়সূচি অনুযায়ী, মানে 60 দিন, যুক্তরাষ্ট্র আর ইরান উপর থেকে, আচ্ছা এই পর্যন্ত যত নিষেধাজ্ঞা দেওয়া আছে আমেরিকানদের, আপ টু ফাইন্যান্সিয়াল নিষেধাজ্ঞা, টাকা আটকে রাখা, এগুলো সব প্রত্যাহার করে নেবে কিন্তু আমেরিকা। এটা হচ্ছে 7 নম্বর চুক্তি। এটা খুব ইম্পর্টেন্ট ইরানের জন্য। ইরান যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা পুরো চূড়ান্ত গুরুত্ব স্বীকার করছে এবং পারস্পরিক সমঝোতা আলোচনার ভিত্তিতে অবিলম্বে এই সমস্যার সমাধানের ইচ্ছা ব্যক্ত করছে। 8 নম্বরে আরো স্পেসিফিক, ইরান নিশ্চিত করছে যে এইবার ইরানের দিক থেকে কমিটমেন্ট, পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করাটা তারা করবে না, কমিট করতেছে। তাকে বলছে 15 সালের চুক্তিতে তাই লেখা ছিল। তো এই জন্য বলছে IAEA এর তত্ত্বাবধানের ন্যূনতম পদ্ধতি ব্যবহার করে এগুলো নির্ধারিত স্থানীয়ই, আচ্ছা যেগুলো অলরেডি আছে, আমরা যদি এনরিচমেন্ট বেশি হয়ে গিয়ে থাকে সেগুলো মানে নামা নিয়ে আসবে এবং IAEA এর তত্ত্বাবধানে হবে, ফলে এটা নিয়ে নতুন কোনো টেনশনের কারো কিছু নাই। ওকে, ইরানের পারমাণবিক চাহিদা মানে বোমা বানানোর যে ইউরেনিয়াম, ওইটা না, পারমাণবিক একটা বিদ্যুৎ কারখানা আছে মনে করেন, ওটা চালানোর জন্য তো একটা ওইটা অর্থে বলছে। এগুলোর জন্য যা যা লাগে সেটা IAEA এর তত্ত্বাবধানে করবে তারা, ফলে এটা নিয়ে টেনশনের কিছু নেই। ওকে, যুক্তরাষ্ট্র ইরান উল্লেখিত পারমাণবিক বিষয়গুলো চূড়ান্ত গুরুত্ব স্বীকার করছে এবং পারস্পরিক সমঝোতা আলোচনা ভিত্তিতে, মানে এগুলো বারে বারে বলতেছে, এগুলোকে কেন্দ্র করে আবার যুদ্ধ বাধা দেওয়া যাবে না কিন্তু, যেটা ট্রাম্প মাঝে মাঝে হুমকি দিচ্ছে, তোর মাথায় বোম বলতে মজা লাগে আর কি। আচ্ছা, 9 নম্বর, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান একটা স্ট্যাটাসকো বজায় রাখতে, অর্থাৎ এখন যে অবস্থা আছে সব বিভাগে, বোমা বিষয়ে তেল টাকা আটকে রাখবে না, তেল অবাধে বিক্রি করতে পারবে, ইভেন ডলারেও ইনভয়েস লিখতে পারবে, আমেরিকান ব্যাংকগুলো ইরানের ডলার চেক ভাঙায় দিতে পারবে, কোনো ধরনের কেউ কারো উপরে অতিরিক্ত বাধা তৈরি এগুলো করবে না। এই জন্য বলছে স্ট্যাটাসকো যা আছে তাই, এটাকে কোনো ধরনের কেউ কারো কাছে, এবং তারা কেউ এই অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করবে না। 10 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিচ্ছে যে এই MOU সই হওয়ার পরে মার্কিন অর্থ মন্ত্রণালয়, এটা খুব ইম্পর্টেন্ট, মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অশোধিত তেল ও পেট্রোল পণ্যের রপ্তানিতে ছাড় দেবে। এই যেটা একটু আগে বলতেছিলাম যে ছাড়ের ওখানে ইনভয়েস লেখা আছে ডলারে, আমরা তো আপনার ডলার ছাড় করে দিব না, এই কথা বলতে পারবে না। এই ছাড়পত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না, আচ্ছা এই ছাড়পত্র নতুন করে চুক্তি হওয়ার আগে পর্যন্ত কার্যকর থাকবে, কথা বুঝছেন? আপনি চুক্তি করলেন না, চাষে জানা, যতদিন চুক্তি না হয় ততদিন এটা ছাড় দিতে বাধ্য থাকবেন। ওকে, ব্যাংকিং লেনদেন, বীমা, পরিবহন সবকিছু এর অন্তর্ভুক্ত থাকবে। না আপনি ডলার পেমেন্ট করতে হবে না, জাহাজের ভাড়া এটা বলতে পারবেন না। 11 নম্বর, এই MOU বাস্তবায়ন সাপেক্ষে যুক্তরাষ্ট্র, এইটা আরো পরিষ্কার করে বলছে, যুক্তরাষ্ট্র ইরানের জব্দ থাকা বা নিষেধাজ্ঞার আওতা থাকা তহবিল ও সম্পদ ব্যবহারের জন্য ইরান যাতে তা ব্যবহার করতে পারে তা পরিপূর্ণ উন্মুক্ত করে দিবেন। চূড়ান্ত চুক্তির সমঝোতা, অর্থাৎ এই যে 60 দিনের মধ্যে যে আসল চুক্তিটা হবে, সমঝোতা হওয়ার আগে পর্যন্ত তহবিলগুলা মূল অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া বা অন্য কোনো অ্যাকাউন্টে যেটাতে স্থানান্তর করে ইরান নিতে চায়, বুঝছেন কথা? মনে করেন এক থেকে সব নিয়ে ইরানের সরকারি অ্যাকাউন্টে নিয়ে গেছে, সরকারি ব্যাংকের কাছে করতে দিতে হবে। ফিরিয়ে দেওয়ার জন্য যেটাই করুক না কেন, সেগুলোকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক যেন যে কোনো সুবিধাভোগীকে দিতে পারবে সেই ব্যবস্থা আমেরিকাকে নিশ্চিত করতে হবে। ইরান তার কাছে কেউ টাকা পাবে, চেক লিখে দিয়েছে সেটা পাবে। এটা খুব ইম্পর্টেন্ট। 13 আর 14, এই চুক্তিটা ইউএন সিকিউরিটি কাউন্সিলে এন্ডোর্স হয়ে আসতে হবে। এন্ডোর্স মানে ওরা যেটা শুনছে, জানছে, সাক্ষী, মানে ওরা সাক্ষী ছিল। এইবার বুঝছেন সাক্ষী মানে ইউরোপের ভিতরে সাক্ষী। সিকিউরিটি কাউন্সিল মানে কি? 5 ভেটো পাওয়ারওয়ালা, এক আমেরিকা ভেটো একটাই, চীন রাশিয়া 2জন আছে, এই হচ্ছে তার গ্যারান্টার। এবার বোঝা গেছে যে এটা তোমার তো ভাই ইরানের সাথে কেবলমাত্র চুক্তেছে না, আমরা P5 নিয়ে আইছি, ইউরোপ আর আমেরিকার বাইরা ভাই, তাহলে আমরাই করছি, হবে না, ঠিক আছে? ফলে এটার মধ্যে আপনার খোদ সিকিউরিটি কাউন্সিল আছে, এবং পরে তার সাংঘাতিক, ফাইনাল নেগোসিয়েশন উইল নট বিগিন আনটিল ইরানস ব্লক ফান্ড আর রিলিজড। ব্লক করে থাকা সব ফান্ড যদি রিলিজ না হয় তার আগে পর্যন্ত ফাইনাল নেগোসিয়েশনটাও ফাইনাল হবে না। কথা বুঝছেন? এবার যা টাকা আটকে রাখছেন ডলার, সব ছাড়ান দিতে হবে আপনাকে। ফাইনাল এগ্রিমেন্ট উইল অ্যাড্রেস অনলি দ্য ফেট অফ এনরিচমেন্ট। ও আচ্ছা, এর সাথে এটাও ওই যে পারমাণবিক বোমার এনরিচমেন্ট, ওটাও এর সাথে যুক্ত। ঠিক আছে, স্যার না দিচ্ছেন তা আমরা কিন্তু এনরিচমেন্ট বন্ধ করবো না। তাহলে এখন দাঁড়ালো কি, কেন বলেছিলাম
যে বাসি খাদ্যটাই মোড়ক পোড়া না, গরম মোড়ক পোড়া মনে করে এখন খাইতেছে। আর ট্রাম্প চেষ্টা করতেছে এটা সবাইকে বুঝাইতে তার বিজয় হয়েছে। ট্রাম্প দূরের কথা, হোল ইউরোপ তারা অলরেডি, আপনি যদি নেট খুলেন প্রত্যেকটা তাদের রিপোর্ট, ইউরো নিউজ যেমন ধরেন, ইউরো নিউজের রিপোর্ট একটা যাচ্ছে, আমি নিচে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। ইউরো নিউজ সরাসরি বলতেছে ট্রাম্প হেরে গেছে, ট্রাম্প এই যুদ্ধে হেরে গেছে, পুনঃ মুশিকা বব, আগের চুক্তিটাকে ফেরত আনতে হয়েছে। এবং এটা সে করেছে, এটা মানেই হলো এই যে কথাটা, সে নেতানিয়াহুর পাল্লায় পড়ে যে সে যুদ্ধ করতে গেছিল, দিয়ে এখন মুখ রক্ষার জন্য বলছে আমি তো পারমাণবিক বোমা ঠেকানোর জন্য গেছে। তো তাইলে 2015 সালের চুক্তিটা ভাঙতে গেছিলে কেন? ওটা তো ওই চুক্তি তো করা ছিল ওখানে, তো ওটা তখন ভাঙতে গেছিলে কেন? ওটাও তো তখন ভাঙতে গেছিল এই নেতানিয়াহুর কথা শুনে। 2018 সালে যে ভেঙে দিলি P5+1 চুক্তিটা মানিস না বলে, ও আমার খুব ভালো চুক্তি এটা করছিল, ইরান অবাধে তেল বেচতে পারতেছিল, যার মতন থাকতে পারতিস, তাহলে ওটা ভাঙছিলি কেন? অ্যাপেসিন ফাইল বাঁচাবি, কিছুই বাঁচত না। সবচেয়ে ক্ষতি হলো যে দেশটা, তার 1 নম্বর দেশটার নাম হলো ইসরায়েল। এটাই বলতেছে, এটা হুনাই থা। আমি আগে বলেছি লাস্ট লক্ষ্যটা ভুলে যাবেন না, ইসরায়েল বলে দুনিয়ায় কোনো রাষ্ট্র থাকবে না। চীন এমনি এমনি তার নিজের ম্যাপ বাইর করছে যে ইসরায়েল বলে কোনো রাষ্ট্রই নেই, পুরোটাই হলো প্যালেস্টাইনিদের রাষ্ট্র। এটা সে এমনি এমনি করে নাই, এমনি এমনি সিম্প্যাথি জাগানোর জন্য এটা করে নাই। দ্যাট ইজ এ টার্গেট। এটা টার্গেট তাকে কিছুই করতে হবে না, এই টার্গেটের দিকে তাকায় তাকে বিশেষ কোনো কিছু করতে হবে না। অটোমেটিক্যালি যখনই আমেরিকানরা হেরে যাবে। এই জন্য বলেছি এটা টাইম হলো 2028, ট্রাম্পেরও আয়ু শেষ 2028 মানে 20 জানুয়ারি পর্যন্ত। সো এর ভিতরে এটা শেষ হয়ে যাবে অ্যাজ এ পাওয়ার, সুপার পাওয়ার হিসেবে, মিলিটারি পাওয়ার হিসেবে। এখনই যে অবস্থা, কেউ মানতে চাইবে না আর আমেরিকাকে। এই অবস্থায় এইবার ইসরায়েলকে রক্ষা করবে কে? ওই দেখা যাবে এক লেবাননই এনাফ ইসরায়েলকে শাস্তি করে দিয়েছি। ইসরায়েলের পরিপূর্ণ সামরিক খরচ এই পর্যন্ত সব দেয় আমেরিকা, সব। প্রতি বছর $10 বিলিয়ন, 10 বিলিয়ন মিলিটারি সাহায্য দেয়। এটাই ক্যাম্প ডেভিড চুক্তি। ওই ইজিপ্টকে দেয় 3 বিলিয়ন, ও পায় 3 বিলিয়ন। এই 3 বিলিয়নের আবার 1.5 বিলিয়নের মতন দেয় ইজিপ্টের সেনাবাহিনী, আর 1.5 বিলিয়ন দেয় ওরা বলে আমাদের রুটির পয়সা দিচ্ছে, অর্থাৎ ওদের খাদ্যে ভর্তুকি দেয় এই 1.5 বিলিয়ন। সেই থেকে আজ পর্যন্ত আমেরিকানরা দিয়ে আসতেছে। আর ইয়েকে দেয় 10 বিলিয়ন ইসরায়েলকে। তাহলে এই যে এইবার তার খাঁচাতে তার নিজের টাকা পয়সা কমে যাবে, যখন সামরিক শক্তি কমে যাবে, আর এ যখন বেয়াদবি করবে তখন কত সহ্য করবে। আজকে আরেকটা সিমটম দেখেন আপনি, আজকে ডেনমার্ক ঘোষণা দিয়েছে যে সে মনে করে, মানে এখন কার আগে কে কত বেশি ইসরায়েল বিরোধী তা দেখানোর প্রতিযোগিতা শুরু হয়েছে ইউরোপে। ডেনমার্ক অলরেডি ঘোষণা করছে এটা একটা এথনিক ক্লিনজিং ওয়ালা দেশ, ফলে এটা ইউএনএ গিয়ে শাস্তি হওয়া উচিত এবং তার সাথে সম্পর্ক ত্যাগ করলাম। একদিন টের পান নাই ইসরায়েল যে এই দেশ, তা আপনি বোঝেন নাই, এখন বুঝছেন কেন? কারণ আপনি অচিরেই চীনের দিকে যাইবেন, চীনের কোলে উঠবেন, এটা হচ্ছে। এবার ইউরোপের রাস্তায় মিছিল হচ্ছে, কত খারাপ, ইসরায়েল কত খারাপ রাষ্ট্র হচ্ছে, আপনারা এখন টের পেলেন। এর মধ্যে সবচেয়ে শয়তান দেশটার নাম হলো জার্মানি। এর ভয় অনেকটা আমাদের জামাতের মতন না, জামাত ভাইরা মাইন্ড করেন না, আপনাদের কারেকশনের জন্য বলতেছি। আপনাদের যেমন ভয় যে ইন্ডিয়াকে খাতির করে না চললে জামাতকে দেশে থাকতে দিবেন, রাজনীতি করতে দিবেন না। আচ্ছা, ইন্ডিয়ার কথা শুনে আপনি যখন বিরোধী দল হয়েছেন, এটা কি ইন্ডিয়ার কথা শুনে হয়েছে? ইন্ডিয়া পারছে বাধা দিয়ে আপনাকে ঠেকায় রাখতে? আপনার আজারা মনের ভিতরে ভয় নিয়ে চলেন। তাহলে জার্মানি মনের ভিতরে ভয় নিয়ে চলে যে আসলে তারই তো হিটলার ইহুদিদেরকে মারছিল, গ্যাস চেম্বারে ফালায় মারছিল, এমনি এমনি মারে নাই। ফলে এই শাস্তি হিসেবে হিটলার অ্যান্ড হিটলার গং, হাসিনা গঙ্গের বিচার হয় না, কিন্তু হিটলার গং সবার ওই নুরনবার্গ ট্রায়ালে বিচার হয়েছে। বিচার করেছিল বললে আবার সে মনে করে যে ইহুদিদের রাগ থাকতে পারে, ইসরায়েলের রাগ থাকতে পারে আমাদের উপরে, বা ওদেরকে একটু মিলমিশকে থাকতে হবে, বা এদের খাতির করতে হবে, বা আমি যেন গলা না চড়ে কিছু বলে ফেলাই, এবার বুঝছেন? এর অবস্থা তার জামাতের মতন হয়েছে না। ও খামোখা ইন্ডিয়ান ভয়ে ছিটায় থাকে, কয় ইন্ডিয়াকে 60টা আসন দিতে হবে, বাংলাদেশের হিন্দুদেরকে ওই ইসকনের চিন্ময়কে বল করে ঘুরতে হবে, বুঝেন? এই পারামানিককে নিয়ে সে এই পর্যন্ত যতবার সভা করছে, বড় বড় সভা করছে আমাদের এই রমনা পার্কে, ততবার এই গোবিন্দ পারামানিক তার চিফ গেস্ট। আর বুঝছেন, এই হলো জার্মানি, তার মনের ভিতর ভয়। জামাত ভাইরা নিশ্চিত থাকতে পারেন, আপনাদেরকে কোপানোর সবচেয়ে ছোট একটা সুযোগও যদি ইন্ডিয়ানরা পায়, ও কখনো এটা ফেল করবে না, এটাকে নষ্ট করবে না। ওই কোপটা সে আপনাকে দিবেই, কারণ বাকিটা আপনাদের। ওকে, তাহলে এই হলো 14 দফা। ফলে কি কনসিকুয়েন্স কি হতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এই ভিত্তিতে আমি খালি শেষে কথাগুলো বললাম এই জন্য, এটা কোন দিকে যাচ্ছে আলটিমেটলি। আমি যা বলেছি আলটিমেট গন্তব্য হলো
ইসরায়েল বলে কোনো রাষ্ট্র থাকবে না। এটার দিকে যাচ্ছে কিনা, গ্লোবাল লিডার হিসেবে চীন নিশ্চিত হয়ে যাবে, সেদিকে যাচ্ছে কিনা, এইসব দিকগুলো মিলাই নেবেন। থ্যাংক ইউ।